তো নতুন সরকারের কাছে আসলে আমাদের প্রত্যাশাটা কি? মানে প্রথমে আমি শুরু করব সিয়াম রে দিয়ে, যে আহ, যেহেতু সিয়াম একজন ফাইন্যান্সের এক্সপার্ট, তো এক্সপার্ট। অর্থনৈতিক খাতে আমরা আসলে কিভাবে ঘুরে দাঁড়াইতে পারি? আমাদের রেমিটেন্স আসা বন্ধ ছিল দীর্ঘদিন যাবত প্রবাসীদের স্ট্রাইকের জন্য। এছাড়াও কিন্তু গার্মেন্টস সেক্টরে আমরা যেটা শুনতেছিলাম যে প্রচুর কিন্তু অর্ডার ক্যান্সেল হচ্ছিল। তো এই ব্যাপারগুলোতে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়, বা শুধুমাত্র এই যে আমরা রেমিটেন্সের উপরেই এই যে আমরা একটা ডিপেন্ডেন্সি দেখাচ্ছি, আমাদের দেশে আসলে কবে একটা বিকল্প ওয়ে থাকবে, বিকল্প বড় ওয়ে থাকবে উইদাউট গার্মেন্টস এন্ড রেমিটেন্স? হ্যাঁ, যে গার্মেন্টস এবং হুম। উৎপাদনশীলতার নতুন রেমিটেন্স এর ধারা। বাইরে আমার রাইট। নতুন কি কি ব্যাপার থাকতে পারে, বা ইকোনমি আমাদের কিভাবে স্টেবল হবে? এই যে দেশের ভিতরে বলতেছিল আমাদের মাথাপিছু আয় এত, তারপর হচ্ছে যে আবার আমরা এত বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে, তারপরে আবার দেখা গেল যে সব হিসাব বাড়ায় দেখানো হয়েছে যে রিজার্ভ আসলে যেগুলো দাবি করা হয়েছে, পাবলিককে যেগুলো বোঝানো হয়েছে, রাইট। সেগুলো আচ্ছা। আসলে সবই একটা ভুয়া বিষয়। গ্রস রিজার্ভ নেট রিজার্ভের কি হিসাবের পার্থক্য, এগুলা দিয়ে আবার পাবলিককে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। কেউ বলতেছে যে না, এই গ্রস রিজার্ভের হিসাব দেখাইতে হবে, কেউ বলতেছে যে না, নেট রিজার্ভের হিসাবই আসল হিসাব। আইএমএফ তার শর্ত নেট রিজার্ভের উপরে দিছে। মানে এই যে এত ধরনের আহ, মানে অ্যানালাইসিস, যেগুলা আমরা সাধারণ যারা অর্থনীতির বা অর্থ সংক্রান্ত বিষয়ের ছাত্র না, হ্যাঁ, কিন্তু আমরা তো এগুলা প্রতিনিয়ত শুনতেছি এবং আমরা এই সমস্যাগুলো থেকে উত্তরণ চাই। তো এই হুম। প্রবলেম গুলা আসলে নতুন গভর্নমেন্ট, এবং যেখানে প্রফেসর ডক্টর ইউনুসের মতো এত বড় একজন ইকোনমিস্ট তিনি নিজে লিড করতেছেন, তো এই প্রবলেম গুলা আরো কোথায় আসলে প্রবলেম আছে যেগুলো আমরা সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি না, মানে অ্যাজ এ ফাইন্যান্স এক্সপার্ট, তো এগুলা কি মনে হয় আসলে এইগুলা কিভাবে ওভারকাম ওকে। করা যায়, এবং আরো কোন কোন ব্যাপারগুলাতে আসলে নজর দেওয়া যায়? ওকে। আমি ডেফিনেটলি নিজেকে একজন এক্সপার্ট বলে দাবি করব না, এক্সপার্ট আমি না। যদিও কিছু জিনিস সম্পর্কে আমি চিন্তা করি বা আমি ভাবি যে দেশের যে জিনিসগুলোকে নিয়ে কাজ করা যায়, আমাদেরকে প্রথমে একটু পিছনে ফিরে যেতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশ আসলে একটা টালমাটাল ইকোনমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গত 15 বছর ধরে যাচ্ছে। সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো আসে কোথা থেকে। বাংলাদেশে যেরকম ক্যাশ, মানে আমরা যখন বলি যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ক্যাশলেস, বা আমরা যখন বিদেশে যাই, বিদেশে যখন ট্রাভেল করি, আমরা যখন দেখি যে একটা দেশের প্রায় 70 to 80%, মোর দেন দ্যাট, তারা সবাই একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে আছে, একটা ডিজিটাল ব্যাংকিং সিস্টেমের ভিতরে আছে। বাংলাদেশ সেইটার দিক থেকে কতটুকু অ্যাচিভ করতে পারলো, অথবা বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো আসলে কোথায় আছে। সো বাংলাদেশের মোস্টলি ইকোনমিক অ্যাক্টিভিটি গুলা কোথায় আছে সেটা হচ্ছে যে আমরা যাদেরকে আজকে দুর্নীতিবাজ বলতেছি, আমরা যাদেরকে বলতেছি আজকে দেশের সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে বিদেশে পাচার করে দিছে, তাদের হাত দিয়ে বাংলাদেশের মোর দেন 80% অফ দি ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু চলে। আমরা যতই বলি যে দরবেশ বাবার থেকে খারাপ মানুষ হয় না, আমরা যতই বলি যে শেয়ার মার্কেটের সমস্ত টাকা পয়সা এই দুর্নীতিবাজদের হাতে চলে গেল, আমরা যতই বলি যে সমস্ত ব্যবসায় এখন দুর্নীতি চলে, সমস্ত ব্যবসায়ীরা সরকারের পাঁচাটা গোলাম হয়ে দুর্নীতি করছে এতদিন, কিন্তু তাদের হাত দিয়ে কিন্তু বাংলাদেশের মোর দেন 80% ইকোনমিক অ্যাক্টিভিটি এতদিন চালু ছিল। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এখন প্রাইমারিলি গভর্নমেন্টের যে কাজটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রথমেই এই যত ধরনের সিন্ডিকেট আছে আমাদের রেগুলার বিজনেসের মধ্যে, সমস্ত সিন্ডিকেট গুলাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। সমস্ত সিন্ডিকেট গুলাকে ভেঙে একটা মুক্ত বাজার অর্থনীতি বা একটা ওপেন ইকোনমির সুযোগ সৃষ্টি করতে হবে, যেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যেভাবে বিজনেস রান করতে পারবে, সেখানে আমি একজন ছোট মানুষ হিসেবে, আমি একজন ছোট ব্যবসায়ী হিসেবে একই রকম ভাবে বিজনেস রান করার সুযোগ পাবো। এটা হচ্ছে আমার কাছে প্রথমে এই সরকারের কাজ বলে মনে হয়। সেটা কি? সেটা হচ্ছে একটা ইকোনমিক একটা ইজ ইজ অফ বিজনেস যেটাকে বলে আর কি।
ইজ অফ বিজনেস একটা র্যাঙ্কিং আছে, সেই ইজ অফ বিজনেস এ বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 100-র পরে। সেই ইজ অফ বিজনেস এ, ইজ অফ ডুইং বিজনেস আর কি, ইজ অফ আচ্ছা। ডুইং বিজনেস এ বাংলাদেশকে অনেক ইমপ্রুভ করতে হবে, এটা হচ্ছে প্রথম যে কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশে এত পরিমাণ ঋণ খেলাপি, এত পরিমাণ নন পারফর্মিং লোন, এনপিএল যেটাকে আমরা বলি, বাংলাদেশের মোট ঋণের মোর দেন 50% হচ্ছে নন এনপিএল, নন পারফর্মিং লোন। তার মানে এই লোন গুলা ব্যাড লোন হয়ে গেছে, অথবা এই লোন গুলা পাওয়া যাবে না, এই ধরনের লোন। এখন এই লোন গুলা কারা নিচ্ছে? এই লোন গুলা যারা নিচ্ছে তাদের কাছ থেকে এই লোন গুলাকে ফিরায় আনা সম্ভব হবে? আমরা যদি ওদেরকে এই সমাজ থেকে বের করে দিই, তারা যদি বিদেশে এই টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, তাহলে কি এই লোন গুলা যদি আমরা একেবারেই বের করতে না পারি, এবং এই টাকাগুলা যদি আমাদের ইকোনমিতে একেবারেই না ঢুকে, তাহলে আমরা চিন্তা করি, মানে এটা একটা অস্বাভাবিক বিষয় হয়ে যাবে যে বাংলাদেশে যতটুকু রিজার্ভ হারানো গেছে তো গেছেই, এই নন পারফর্মিং লোন গুলা যদি না পাওয়া যায়, তাহলে দেশের পরিস্থিতি আরো অনেক খারাপ হয়ে যাবে, যতই রেমিটেন্স আসুক বা না আসুক। সুতরাং আমাদেরকে প্রথমে ব্যবস্থা করতে হবে যে এই নন পারফর্মিং লোন গুলাকে কিভাবে ফিরায় আনা যায়। এই ঋণ খিলাপিদেরকে শাস্তি দিয়ে, অথবা তাদের সম্পত্তি ক্রোক করে, অথবা কোনো না কোনো ভাবে তাদের বিজনেসের ভিতর থেকে এই লোন গুলাকে কিভাবে নিয়ে আসা যাবে, এটা হচ্ছে আমার মনে হয় সেকেন্ড যে জিনিসটা করা উচিত। থার্ড যে জিনিসটা এই গভর্নমেন্টের কাছে আমি এক্সপেক্ট করি, সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রীর হাত দিয়ে, মানে তার সমস্ত জায়গায়, বাংলাদেশে যত জায়গায় একটা বিজনেস হোক, যত জায়গায় একটা প্রশাসনিক কাজ হোক, সব জায়গায় উনার যেরকম হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আমরা দেখতে পেয়েছি, এবং দুর্নীতির আখড়া যেটা আমরা দেখতে পেয়েছি, সেই রকম মানে যে সিস্টেম গুলা এতদিন ধরে ডেভেলপ হয়েছে, সেই যে সিস্টেম গুলা, যেই করাপ্টেড সিস্টেম গুলা ডেভেলপ হয়েছে, সেই করাপ্টেড সিস্টেম গুলা যদি থাকে এবং কন্টিনিউ করে এবং প্রিভেইল করে, তাহলে যেই একটা খুব খারাপ জিনিস হয়, সেটা হচ্ছে যার হাতে টাকা তার হাতে পাওয়ার, যার হাতে বিজনেস তার হাতে পাওয়ার। এখন বিজনেসের এই পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। একজন মানুষের হাতে অভাবনীয় শক্তি, অভাবনীয় আহ, টাকা এবং সম্পত্তি আমরা দেখতে চাই না। এটা আমরা অলরেডি একবার দেখছি। এটা হচ্ছে বাংলাদেশের জন্য দরবেশ বাবার হাত যত বড়, এই দরবেশের হাতের মতো আমরা আর কোনো দ্বিতীয় হাত বাংলাদেশে দেখতে চাই না। এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে হচ্ছে, বাংলাদেশে যদি কোনো একটা বিজনেস সেক্টর থাকে এবং সেই সেক্টরে যদি কোনো মনোপলি দেখা দেয়, সেই মনোপলি ভাঙার জন্য গভর্নমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং যেই বিজনেসে কোনো প্রতিযোগিতা নাই, সেখানে মনোপলি গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। যেমন বাংলাদেশে আদিব মালিক এটা ভালো বলতে পারবে যে বাংলাদেশে কোন কোম্পানি গুলা বা কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলা এতদিন ধরে বিভিন্ন ব্যবসায় মনোপলি করে তুলছে। এই এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা এই বিজনেস গুলার হাত থেকে মনোপলি কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপ সৃষ্টি করতে হবে, যাতে করে ইকোনমিটা স্টেবলি ডেভেলপ হয় এবং সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট ইকোনমিটা দেখে। এবং এইখানে যে জিনিসটা আহ, মানে, যদিও একটা ইকোনমির ভিতরে ফান্ড কিভাবে ম্যানেজ হয় এবং ফান্ড কোত্থেকে আসে, এবং সেই ফান্ড যখন আসে তখন সেই ফান্ডটার ইউটিলাইজেশনটা কিভাবে হয়, আমি যদি আহ, একটা পার্সেন্টেজের কথা বলি, তাহলে বাংলাদেশে যে পরিমাণ বিজনেস অ্যাক্টিভিটি হয় বা গভর্নমেন্ট স্পেন্ডিং বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হয়, তার মোর দেন 50% হচ্ছে দুর্নীতিতে চলে যায়। অর্থাৎ আমি যদি একটা জায়গায়, অ্যাকচুয়ালি আমি 50% কমই বলতেছি, এতদিন পর্যন্ত যা হচ্ছিল 70-80% যদি দুর্নীতিতে চলে যায়, কাজে না গিয়ে দুর্নীতিতে চলে যায়, তাহলে সেই ইকোনমিটার কি অবস্থা হবে সেটা আমরা সহজেই বুঝতে পারি। তার মধ্যেও বাংলাদেশের ইকোনমি 7% করে গ্রো করছে, জিডিপি মোর দেন 7% করে গ্রো করছে, উইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, বা এই গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে, যে এই সমস্ত সেক্টর গুলাকে আইডেন্টিফাই করা যেখানে এই ধরনের এক্সট্রিম লেভেলের দুর্নীতি হয়েছে, এবং সেটার জন্য দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে দুর্নীতি আইডেন্টিফাই করা যাবে না। এবং আহ, এই ধরনের মনিটরিং আরো বৃদ্ধি করতে হবে, যাতে করে একটা সংঘবদ্ধ দুর্নীতি চক্র ক্রিয়েট না হইতে পারে। এটা হচ্ছে এই গভর্নমেন্টের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি হবে বলে আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের প্রতিটা সেক্টরে
বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমার ধারণা যে ইকোনমিক্স বা এন্টারপ্রেনিয়র বা ব্যবসায়িক মাইন্ডেড লোকজন যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য এই যে পলক এর মতো বেকুব, যারা কিনা ব্যবসার বুঝে না, তারা বিভিন্ন এই ধরনের মানে ছোটখাটো মানে বাজে বিজনেসে ইনভেস্ট করে দেশের যতটা ক্ষতি সাধন করছে সেই ক্ষতিকে রিভার্স করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন এন্টারপ্রেনারিয়াল পার্সোনালিটি। ওনার সাথে এই গভর্নমেন্টে যারা আছে তাদের মধ্যে অনেকেই সাস্টেইনেবল বিজনেসের স্টুডেন্ট, এবং সাস্টেইনেবল বিজনেস কিভাবে রেডি করতে হয়, প্রিপেয়ার করতে হয় এবং রান করতে হয় এটা তারা খুব ভালোভাবে জানে। সুতরাং বাংলাদেশে একটা সোশ্যাল, সাস্টেইনেবল এবং প্রফিটেবল বিজনেস বিজনেস ফ্রি এনভায়রনমেন্ট প্রিপেয়ার করে সেখানে আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের ইয়াং জেনারেশনকে নতুন নতুন প্রোডাক্ট ক্রিয়েট করে নতুন নতুন বিজনেস ক্রিয়েট করার যে সিস্টেম ওটার ভিতরে নিয়ে আসতে হবে। এইভাবে যদি করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইকোনমি 7% কেন, বাংলাদেশের জিডিপি 10% হারেও গ্রো করতে পারে। এখন আরেকটা কনসার্ন যেটা শামস প্রকাশ করলো সেটা হচ্ছে বাংলাদেশের এতদিনের রিজার্ভ এর রেমিটেন্সের উপরে যে রেমিটেন্সের উপর যে প্রাধান্য বা রেমিটেন্সের উপরে যে ডিপেন্ডেন্স, সেটাকে আহ, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। কারণ রেমিটেন্সের উপরে ডিপেন্ডেন্স থাকাটা খারাপ কিছু না, রেমিটেন্সের উপরে ডিপেন্ডেন্স থাকতে পারে। বাট আমি যেটা মনে করি যে বাংলাদেশের জন্য এখন মেইন যেটা ইকোনমিক চ্যালেঞ্জ সেটা হচ্ছে ব্রেইন ড্রেন হয়ে যাওয়া। বাংলাদেশের প্রচুর লোকজন যারা কেপেবল, যারা দেশের জন্য কাজ করতে চায় এবং যারা দেশের জন্য আহ, কাজ করতে আগ্রহী, এরকম অনেক মানুষজন বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যায়। বাংলাদেশ ছেড়ে এতদিন বিদেশে চলে যায় তো কেন? কারণ হচ্ছে যে যেই ছেলেটা বা যেই মেয়েটা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে সে ওই একই ইউনিভার্সিটিতে পিএইচডি করার পরেও টিচিং এর সুযোগ পাচ্ছে না। কেন? কারণ দলীয় ভাবে নিয়োগ দেওয়া হচ্ছে টিচার। এই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলা টিচার নিয়োগ যদি প্রপার এবং মেধাভিত্তিক হয়ে যায় তাহলে এখানে এই ব্রেন ড্রেইনের অনেকটাই কিন্তু থামানো যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে কম্পেনসেশন, বাংলাদেশে কম্পেনসেশন 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে ভারতে ফেরত পাঠাইতে হবে যদি তারা ইলিগালি বাংলাদেশে কাজ করে থাকে। যদি বাংলাদেশের ছাত্রদেরকে আমরা তাদের প্রাপ্য সম্মান এবং প্রাপ্য সম্মানই দুইটাই না দিতে পারি তাহলে তারা কেন থাকবে? এবং এটা যাতে এবং এই যোগ্য লোককে যেন যোগ্য জায়গায় বসানো যায় সেটাতে, সেটার লক্ষ্যে ডক্টর ইউনূসের এই সরকার কাজ করবে বলে আমি আশা করি। এই 5টা জিনিস যদি আমরা প্রপারলি সেট আপ করে প্রপার উপায়ে যদি সাস্টেইনেবলি করা যায় তাহলে বাংলাদেশের ইকোনমির আর রুখে দাঁড়াইতে পারবে না কেউ। বাংলাদেশের ইকোনমি কেউ রুখতে পারবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা প্রথমে ইকোনমিক্যালি দেখা উচিত। একটা জিনিস আমি বোধহয় মিস করে ফেলছি সেটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট। বাংলাদেশের স্টক মার্কেট হচ্ছে পৃথিবীর আহ এর থেকে বেশি দুর্নীতি কোন স্টক মার্কেটে হয় বলে আমার জানা নেই। আমি স্টক মার্কেটে ডিরেক্টলি কাজ করছি, আমি জানি যে সরকার দলীয় বা সাবেক সরকার দলীয় লোকজন কিভাবে এই স্টক মার্কেট থেকে সরাসরি টাকা, লোকজনের জনগণের টাকা চুরি করে নিয়ে যায়। সেটা সম্পর্কে আমি আরেকদিন বলবো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ডিসকাশন। কারণ ওটা আমরা নতুন স্টক একটা মার্কেট পডকাস্টই করবো হয়তো, পডকাস্ট ইনশাল্লাহ। করব, এখন এটা সম্পর্কে আর আজকে বলতেছি না। কিন্তু যদি স্টক মার্কেটে বাংলাদেশের নতুন নতুন বিজনেস গুলার আইপিও আসে এবং সেই সমস্ত বিজনেস গুলা মার্কেট থেকে টাকা উঠায় এবং একটা সিস্টেমেটিক ওয়েতে এতদিন ধরে যে রকম দলীয় নিয়োগ চলতেছিল স্টক মার্কেটে সেটা না হয়ে একটা যোগ্য নেতৃত্ব বাংলাদেশের স্টক মার্কেটে আসে এবং টাকা কুক্ষিগত না হয়, কোনো একজনের পকেটে টাকা না ঢুকে, যাতে করে সাধারণ ইনভেস্টররা টাকা পয়সা প্রপারলি ইনভেস্ট করতে পারে। এবং একটা বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা কিনা একটা দুর্নীতির আখড়া হয়েছিল এতদিন, আমি আশা করছি যে এটা যদি বর্তমান গভর্নমেন্ট ঠিক মতো পরিচালনা করতে পারে তাহলে বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশন শুধুমাত্র স্টেবলই হবে না, এমন একটা উন্নতি দেখা দিবে যেটা অভূতপূর্ব। আমি আশা করছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমি
এটা বলতে পারবো যে বাংলাদেশ নিজের পটেনশিয়াল এ পৌঁছাইতে পারছে, আর যদি নাও পারে পটেনশিয়াল পৌঁছানোর সঠিক উপায় আছে। সুতরাং এটাই হচ্ছে আমার ওভারঅল এই সরকারের কাছে এক্সপেকটেশন ইন টার্মস অফ ইকোনমি। ওকে, আমরা আহ, সিয়ামের মতামত শুনলাম। আহ, এই দেশের ব্যবসা বাণিজ্যকে কিভাবে ঢাইলা সাজানো যায়, কিভাবে দুর্নীতি মুক্ত করতে হবে। তবে এইটা মনে হয়েছে যে পুরা বক্তব্যের একটা বড় পয়েন্ট এটাই যে দুর্নীতি আগে বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করলেই বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। আর হুম, right. আরেকটা যেটা বিষয় নিয়ে আমরা এখন আদিত মালিকের কাছে যাব, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রের নতুন ক্ষমতা, এবং আমরা জানি যে আমরা একটা সেক্টরে আমরা খুব বেশি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। সেটা অন্য কোনো কিছু আমরা সহজে অন্য দেশ থেকে আমদানি করতে পারি, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা ইন্ডিয়া না গিয়ে কোনো চিকিৎসা আসলে আমাদের হয় না, এরকম একটা অবস্থা যে ইন্ডিয়া না গেলে আমাদের কোনো চিকিৎসা হয় না। এবং ইন্ডিয়া গেলেও যে আসলে সবসময় আমাদের চিকিৎসার এক্সপেরিয়েন্স খুব ভালো থাকে ব্যাপারটা এরকমও না। বাট স্টিল স্টিল কেন আমরা বাংলাদেশের দেখা যাচ্ছে যে যাদের একটু পয়সা আছে তারা কেন সুযোগ পাইলেই আমরা আসলে আমাদের কোনো যে কোনো রোগের জন্য আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। বা যারা আরো বেশি ধনী তারা তো সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশে যাচ্ছেই, আমেরিকাতে যাচ্ছে, ইউকে তে যাচ্ছে, কিন্তু একদম খুব বেসিক লেভেলের রোগের ক্ষেত্রেও অনেকে আছে যে প্রতি বছর চেক আপের জন্য ইন্ডিয়াতে যায়। সেখানে তার নিয়মিত শিডিউল ডাক্তার দেখায়, সে নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে সে প্রতিবার নির্দিষ্ট ডেট দিয়ে দেয় ডাক্তার, সে পরের ডেটে গিয়ে আবার দেখায়, এরকম তার জীবনে চলতে থাকে। সে ইন্ডিয়া ভিত্তিক তার চিকিৎসা ব্যবস্থা চলে, তার জীবনযাপন। এই স্বাস্থ্য খাতের কি এমন সমস্যা যার কারণে আসলে আমাদের দেশে আমরা এই সেবাটা নিশ্চিত করতে পারতেছি না? এবং জনগণ না, শুধুমাত্র যারা নেতা তারা তো আর জীবনে মনে হয় না ডাক্তার দেখায় বাংলাদেশে। এবং জনগণের মধ্যেও একটা অংশের প্রবণতা এরকম তৈরি হয়েছে যে তারা এই দেশ থেকে আর শিক্ষা, মানে যেই এই দেশের যে চিকিৎসা খাতের উপরে পুরোপুরি আস্থা রাখতে চান না। তারা বেশি ইন্ডিয়ামুখী। তো আমার দেশে যেন কোনো সমস্যা হইলে আমি আমার দেশের ডাক্তারের কাছেই অলওয়েজ যাই, আমার যেন কখনো বিদেশে যাওয়া না লাগে। এটার জন্য যেমন আমাদের আহ ডক্টর জাফরুল্লাহ অনেক কাজ করছেন, এবং তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে থেকেই কিন্তু তিনি মৃত্যুবরণ করছেন। বাট আর কি আসলে রাষ্ট্রীয় পর্যায়ে করার আছে? একজন এক ডাক্তার জাফরুল্লাহর অবদান তো এই দেশের স্বাস্থ্য খাতে অনেক, কিন্তু রাষ্ট্র আসলে এখানে কি ভূমিকা নিতে পারে যেটার জন্য আহ মানে যেটা আসলে যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার? আচ্ছা, ধন্যবাদ। আজকে হয়তো এটাই আমার লাস্ট টার্ন এই টপিকে, এবং সাথে কিছু অতিরিক্ত টপিকও বলবো। ফার্স্ট এই টপিকটা শেষ করি। তো প্রথমেই সঞ্চালক সাহেব যার নাম বললো, ডাক্তার জাফরুল্লাহ, তিনি আমার একজন আদর্শ, এবং তার কর্ম দেখে অনুপ্রাণিত হয়েই আসলে এই সংগ্রাম কিংবা পূর্বের সংগ্রামগুলোতে আমি গিয়েছি। এই সংগ্রামে তো একদম মেডিকেল টিমের সদস্য হিসেবেই ছিলাম। তো তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। তো যেগুলো তুললো সেগুলো আসলে সবই একদম মানে আমাদের মৌলিক সমস্যার মধ্যে অন্তর্গত। এই সমস্যার মধ্যে কিছু কিছু সমস্যা আমাদের নীতিগত, কিছু কিছু সমস্যা ডাক্তারের, কিছু কিছু সমস্যা মেডিকেল বিজনেস যারা করে তাদের, কিছু কিছু সমস্যা রোগী। তো প্রথমে আমি নীতিগত যে সমস্যা সেটা বলি, যে বাংলাদেশের চিকিৎসা ব্যয় এই একটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে অনেক বেশি। এর মূল কারণ হচ্ছে আমাদের সরকার থেকে বলা হয় যে সরকারি হাসপাতালে কম টাকায় চিকিৎসা দিচ্ছি, কিংবা চিকিৎসার জন্য সরকার এই করছে সেই করছে, এরকম। তাও আমি মনে করবো যে একটা কাজ সরকারের অন্তত করতেই হবে, সরকারি হাসপাতালগুলো অবশ্যই উন্নত করতে হবে। এবং সরকারি হাসপাতালে আসলে ওই পরিচালনা পর্যায়ে দোষ থাকলেও তারা চেষ্টা করে এতগুলো রোগী হ্যান্ডেল করার। এবং এই আন্দোলনে গুলিবিদ্ধ লোকজন ঢাকা মেডিকেল গিয়েছে কিংবা অন্য সরকারি হাসপাতালে। তবে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জামের উপর সকল প্রকার ট্যাক্স, ভ্যাট এবং রাজস্ব মওকুফ করতে হবে। হ্যাঁ, ওই হসপিটাল ওই সরঞ্জাম এনে
কি পরিমাণ ইনকাম করলো, ইনকামের উপর ট্যাক্স থাকুক, কিন্তু ওই সরঞ্জাম আনতে যাতে কোনো ট্যাক্স না লাগে। মানে কারণ এর ইম্পোর্ট ফলে ট্যাক্সটা যখন এখানে সে কনসিডার ইম্পোর্ট করতে ট্যাক্সটা হবে। যাতে না লাগে, কারণ ইম্পোর্ট ট্যাক্সটা সে যদি কম পায় তখন সে দেখা গেছে যে কম খরচে চিকিৎসা দিতে পারবে। যেমন এমআরআই এর মেশিন গুলোর দাম অনেক, ইম্পোর্ট ট্যাক্সও অনেক, যে কারণে এমআরআই কিন্তু খুব কষ্টসাধ্য, এবং ঢাকা শহরের বাইরে খুব কম জায়গায় এমআরআই মেশিন আছে। কিন্তু এমআরআই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই মেশিনটা সব জায়গায় থাকা দরকার। আবার সরকারি হাসপাতালে দেখা গেছে যে দুর্নীতিবাজ কর্মকর্তারা নতুন ভালো ভালো মেশিন আসে, সেগুলো ফালায় রাখে, যাতে ফালায় রাখলে ঠিক করতে পারলে আর একটা সে পার্সেন্টেজ পায় ওইখানে। এবং ডাক্তারদের ক্ষেত্রে দলীয় রাজনীতি, সাচিব, ড্যাব কিংবা যে আমাদের ডাক্তার্স ফেডারেশন যা আছে সবকিছু আমি মনে করি নিষিদ্ধ করা উচিত। এটা কোনোভাবেই চলতে পারে না। ঢাকা শহরে কিংবা বিভাগীয় শহরগুলো সব ধরনের বড় বড় পোস্টিং দেখা গেছে এরকম রাজনৈতিক নিয়োগ ছাড়া হয় না। এর মধ্যে একটা জায়গার নাম বলতে কোনো মানে আমি আজকে দ্বিধাবোধ করবো না স্বাধীন দেশে, যেমন পিজি হাসপাতাল। এই হাসপাতালে যে পাপ, এই হাসপাতাল তো ভ্রষ্ট হয়ে যাওয়া উচিত এই পাপে। পদে পদে দুর্নীতি, পদে পদে দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, পদোন্নতিতে দুর্নীতি, রিটায়ারমেন্টের পর সেটাতেও দুর্নীতি, ডিপার্টমেন্ট হেড বানাইতে দুর্নীতি, মানে দুর্নীতির আখড়া হয়ে গেছে এই জায়গাটা। এছাড়াও সহ, এটা সহ বাংলাদেশের সকল চিকিৎসা খাত এবং ডাক্তারদের। এরপর আমি আসি যে আমাদের ডাক্তার সমাজের যেই সমস্যাতে, এইখানে প্রথম সমস্যা আমি বলবো যে বাংলাদেশের মেডিকেল কারিকুলামে অনেক কিছু শেখানো হয়, অনেক, আমরা রোগ পড়ি, রোগের চিকিৎসা পড়ি, ইনভেস্টিগেশন পড়ি, রোগের সার্জারি পড়ি, সবই পড়ি, কিন্তু পেশেন্টের সাথে কিভাবে আমি ডিল করব এইটা শিখানো খুবই, মানে হয় না বলবো না, খুবই কম হয় এবং খুব কম গুরুত্ব দিয়ে হয়। কিন্তু অথচ এটাই সব থেকে বেশি। কারণ তার সাথে আমি ঠিক মতো কথা না বললে, পাবলিক রিলেশনসটা না হলে, তার আমি তো তার পুরো কথা শুনবো না, বুঝবো না, রোগটা কি আছে ধরতে পারবো না। এটা আমাদের শিখানো উচিত। এবং আমি মনে করি ইউকের যত ধরনের সমস্যাই থাকুক, আজকে ইউকের দিনে আমাদের ইউকে 200 বছর শোষণ করে গেছে, যাই করে গেছে, আমি মনে করি বাংলাদেশ চিকিৎসা খাতে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকের মতো এভাবে করে দেওয়া উচিত। সব ডাক্তারই, সরকারি ডাক্তার সবাই জনগণকে দেখবে, এবং জিপি সিস্টেম হিসাবে জিপি দেখবে, এরপর কনসালটেন্ট দেখবে, এরপর তার উপরের জন দেখবে, তারপরে তার না পারলে এভাবে দেখবে। এবং একটা ডাক্তার দিনে সর্বোচ্চ এতটুকু পরিমাণ রোগী দেখতে পারবে, তার পদমর্যাদা অনুযায়ী, তার ভিজিট অনুযায়ী, তার পদমর্যাদা ভিজিট হবে, এভাবে যাতে হয়। এই ক্ষেত্রে পুরো আর পার্শ্ববর্তী দেশের একটা চক্রান্ত তো আছেই। এই যে কয়দিন আগে বাংলাদেশে মুসলমানি কাণ্ড হলো, মুসলমানি কাণ্ডে দেখা গেল অ্যানেস্থেশিয়ার ওষুধে ভেজাল। অ্যানেস্থেশিয়া করতে আমি নিজের জীবনে 29, 30, 35টার মতো প্রায় মুসলমানি করেছি। এটা মৃত্যু হওয়ার চান্স খুবই কম, ব্লিডিং হতে পারে যে, কিন্তু মৃত্যু হওয়ার চান্স খুবই কম, নাই বলবো না, মৃত্যু হওয়ার চান্স খুবই কম। পরে তদন্ত করে দেখা গেল যে যে ওষুধ কোম্পানির অ্যানেস্থেশিয়া ওষুধটা বানায় সেখানেই ভেজাল ল্যাব রিপোর্টে। এগুলো তো আমি মনে করি যে পরিকল্পিত চক্রান্ত, দেশের মানুষকে বাংলাদেশ চিকিৎসা থেকে বিমুখ করার জন্য। এবং ছোটখাটো ক্লিনিক টিনিক যেগুলো আছে, এগুলো দেখা গেছে যে সরকারি দলের নেতারা, এবং গত 15 বছরে এই আওয়ামী বাকশাল রেজিম, তারা এগুলো নিয়ে সরকারি হাসপাতালের সামনে দেখা গেছে দালাল ভিত্তিক একটা সিস্টেম চালু করে, মানে দুর্নীতি, অপশোষণ যেটাকে বলে, রোগীর পকেট কাটা, এগুলো হচ্ছে। অস্বীকার করে লাভ নেই, স্প্রেডকে স্প্রেড বলতে হবে। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়াও বাংলাদেশের আহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো দেখা গেছে ডিসির বাসার সৌন্দর্য বর্ধনের জন্য 20-30 কোটি টাকা দিয়ে দেওয়া হয়। ওদিকে এই ডিসির বেতন কারা দেয়? জনগণ। সেই জনগণ যে হাসপাতালে যে ডাইরেক্ট চিকিৎসাটা নিবে, সেই হাসপাতালে বেড নাই, এই নাই সেই নাই। এবং ডাক্তাররাও দেখা গেছে উপজেলা হাসপাতাল থাকে না। কেন থাকে না? সেগুলো যদি ফ্যাসিলিটিস না থাকে, দিতে হবে। ফ্যাসিলিটিস দেওয়ার পরে যদি না থাকে, আমি মনে করি কঠোর শাস্তি দিতে হবে, জেল জরিমানা সহ। তারা সেখানে থাকবে না, এবং সবাই এরকম লোভনীয় পোস্টিং এর জন্য যা করবে, এগুলো তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। নতুন সরকারের কাছে নতুন স্বাস্থ্যনীতি, এটা আমি চাই। এবং ওষুধ কোম্পানির দৌরাত্ম্য, বাংলাদেশের ওষুধ কোম্পানিরা খারাপ ওষুধ বানায় আমি সেটা বলবো না। ইভেন দরবেশ বাবার নাম যে নিল, তার ওষুধ কিন্তু ইউরোপে যায়, আমেরিকা যায়।
কিন্তু ওই ব্যাচটার ওষুধ বাংলাদেশে বিক্রি হয় না। সকল কোম্পানি এরকম ভেজাল হচ্ছে। ওষুধ মহাপরিচালক যে ড্রাগ রেগুলেশন কমিটির, তাদের আরো সতর্ক হতে হবে যে ওষুধ খেয়ে উপকার তো হচ্ছেই না মানুষের, অনেক ক্ষেত্রে অপকার হচ্ছে। এদের টুটি চেপে ধরতেই হবে। যদি দরকার হয় মৃত্যুদণ্ড দিক, মানুষের জীবন নিয়ে খেলা এখানে। আর এই গেল আমার চিকিৎসা ক্ষেত্রে আমার এক্সপেকটেশন নতুন সরকারের প্রতি। আর দ্বিতীয় অযাচিত ভাবে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আজকে যেমন যে জুডিশিয়াল কুটা হলো, এটা ছাত্র জনতা এবং সেনাবাহিনীর জুনিয়র লেভেল অফিসাররা হয়তো ঠেকিয়ে দিয়েছে, কিন্তু এই প্রশাসন এবং সেনাবাহিনীর রন্ধ্রে রন্ধ্রে এখনো বাকশালের ভূত বিদ্যমান। যেমন ডিজিএফআই এর যে চিফ, সিরিয়াস মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। পুলিশের বিভিন্ন পর্যায়ের এসপি, কমিশনাররা এরাও সিরিয়াস মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। এরকম যাদেরটা তদন্ত করে বেরোবে, অতি দ্রুত তাদেরকে ছাঁটাই করা হোক। নতুবা বিপ্লব, প্রতি বিপ্লব কিন্তু আসবেই, যেভাবেই হোক আসবে। এবং আমাদের জনগণকেও চোখ কান খোলা রাখতে হবে। বিপ্লব করে ফেলেছি, এখন পার্টি করব, পার্টির সময় এখন না। এখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে। জনগণকে এখন দুটো কাজ সর্বাগ্রে করতে হবে: এক, প্রতি বিপ্লব ঠেকাতে হবে; দ্বিতীয়, দেশ গঠনে মনোযোগ দিতে হবে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মালিককে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো যে আহ, যেটা অলরেডি আদিপ মালিক লাস্টে তুমি কিছুটা তোমার বললো। বিদ্যুৎ খাত নিয়ে কিছু বলো, এক্সপেকটেশন। আচ্ছা, ওইটা একটু বলবো ছোট করে। আর প্রতি বিপ্লব কিন্তু হওয়ার অনেক চেষ্টা হবে, হচ্ছে। এটা ঠেকানোর ওয়ে হচ্ছে যে, যেহেতু আমরা দেখতেছি যে আহ, যারা সরকার গ্রহণ করলো, সরকার গ্রহণ করার পরে যেহেতু এখানে অলরেডি শেখ হাসিনা নিজে পর্যন্ত এখন আবার ক্লেম করতেছে যে সে স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যেহেতু সংবিধান এখনো বহাল আছে। তো সেই অ্যাকর্ডেন্সে সে নিজেকে এখনো প্রাইম মিনিস্টার ক্লেম করতেছে। সো এই ব্যাপারগুলা থাকবেই, এবং সামনে আরো অনেক যুক্তিতর্ক আসবে। তো এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ভুল ধরলে আসলে অনেক ধরা যায়, যারা আরো আইন বিশেষজ্ঞ তারা আরো ধরতে পারবেন। কিন্তু বলবো যে জনতার যে এক্সপেকটেশন সেটা হচ্ছে যে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। যেখানে যেই সমস্যা আছে, যেই সমস্যা চেঞ্জ না করলে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না, সেই সমস্যাগুলি অবশ্যই দূর করতে হবে। এবং এই ক্রান্তিকালীন সময়ে অবশ্যই অর্থনৈতিক চাকা সচল রাখতে হবে। এবং যেটা মানুষের না হইলেই না, যে শিক্ষার যে খাত, সেই শিক্ষার খাত এবং স্বাস্থ্যর যে খাত, এই দুইটা খাতকে সচল রাখতে হবে। এই দুইটা খাতেই মানুষ যেন, যতটুকু ক্ষতি হয়ে গেছে অলরেডি এই স্ট্রাইকে, অলরেডি কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে সেবা দিতে দিতে হসপিটালের যে লোকজন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলছে। তো এর বাইরেও যেন পাবলিক রেগুলার যে চিকিৎসাটা তাদের পাওয়ার কথা। আমরা জানি যে পিজি হাসপাতালে আহ, আগুন ধরায় দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে এটা অভিযোগ আসছে যে আওয়ামী লীগের কিছু লোকজনই সেখানে আহ হামলার এক পর্যায়ে, বা তাদের যে লড়াই চলতেছিল ছাত্রদের সাথে, সেটার এক পর্যায়ে তারাই অগ্নিসংযোগ করছে, এবং কিছু কিছু সিনিয়র ডাক্তার বা প্রফেসরদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা এটার সাথে জড়িত ছিল। তো এই ব্যাপারগুলোতে কিন্তু রাষ্ট্রের যেগুলা কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই এরিয়া, এইগুলাতে কিন্তু সত্যিকার অর্থে কেপিআই নিশ্চিত করতে হবে। সত্যিকার অর্থে কেপিআই নিশ্চিত না করতে পারলে কিন্তু যারা এখানে মানুষ আসছে চিকিৎসার জন্য আক্রান্ত হয়ে বাসা যাবে। এগুলা ঠিক রাখতে হবে। তারপরে অন্য দিক দিয়ে আপনারা ইলেকশন কিভাবে করবেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেইটার দিকে মনোযোগ দিতে হবে। আর দেশের বিদ্যুৎ বা প্রকৌশল খাত সম্পর্কে আমি খুব বেশি দীর্ঘ আলোচনা করব না। তবে এইটুকু বলবো, যেমন হচ্ছে যে শেখ হাসিনা তার সরকারকালীন সময়ে
যে ইপিজেড গুলি বিপুল টাকা খরচ করে বানানো হয়েছে, যে ইপিজেড গুলি, এই ইপিজেড গুলাতে কিন্তু এখন পর্যন্ত এক্সপেক্টেড পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আসে নাই। তো যদি এক্সপেক্টেড পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট পুরোপুরি না আসে, তাহলে কিন্তু ওই প্রজেক্টে যে টাকাগুলা ব্যয় করা হয়েছে, অর্থাৎ পুরো প্রজেক্টটাই কিন্তু রসাতলে যাবে। যে ইপিজেড গুলি তৈরি করা হয়েছে ওইখানে পর্যাপ্ত ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য যা করা লাগে সেটা করতে হবে। যেমন অলরেডি জাপানের অনেক টেক কোম্পানি প্ল্যান করতেছে যে কিভাবে তাদের বিজনেসটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, অন্য রাষ্ট্রে নিয়ে যাওয়া যায়, যেখানে তাদের খরচ একটু কম হবে, বা অন্যদিকে তারা মোট কথা এটাকে এক্সপ্যান্ড করার চিন্তা করতেছে। তো সেই রকম কোম্পানিগুলাকে সেটা লাইট ইঞ্জিনিয়ারিং হোক বা হেভি ইঞ্জিনিয়ারিং হোক, সেই ধরনের কোম্পানিকে কিভাবে বাংলাদেশের দিকে আকৃষ্ট করা যায়, আমাদের দেশের এই তৈরিকৃত ইপিজেড গুলাতে কিভাবে আনা যায়, সেই দিকে কিন্তু চেষ্টা করতে হবে। এছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে চায়না কিন্তু প্রতি বছরই তাদের প্রতি বছর না ঠিক, মানে একটা দীর্ঘ সময় পর পর তাদের আহ, অনেক ধরনের ইন্ডাস্ট্রি গুলাকে তারা ডাম্প করে। যেমন একটা টাইমে তাদের কিন্তু দেশে এত বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়ে গেছে অলরেডি, সেটাকে তারা আর নতুন করে গ্রো করার প্রতি কিন্তু তারা ফোকাস করে নাই। সেটাকে অপেক্ষাকৃত ছোট দেশগুলাতে তারা কিন্তু ডাম্প করছে। এমন দেশ যেসব দেশে ওই ইন্ডাস্ট্রি যতই গ্রো করুক না কেন কখনো চায়নার সমান হইতে পারবে না। যেমন ভিয়েতনাম, যেমন বাংলাদেশ। বাংলাদেশ এবং ভিয়েতনামে কিন্তু এখন প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, যেটা কিনা আসলে চায়নার ডাম্প করা একটা বিজনেস। বাংলাদেশ এবং ভিয়েতনামের যে সাইজ, আমরা যতই গার্মেন্টস বানাই হয়তো এটা সামহাউ চায়নার সাথে কম্পিট করার মতো না। আমরা হয়তো সেকেন্ড পজিশনে থাকবো, ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যে একটা ক্লোজ কম্পিটিশন চলে, কখনো বাংলাদেশ সেকেন্ড পজিশনে, কখনো ভিয়েতনাম সেকেন্ড পজিশনে, এরকম একটা অবস্থা যায়। কিন্তু একইভাবে কিন্তু চায়না এখন তাদের যে ইলেকট্রনিক্স এর যে শিল্প, ইলেকট্রনিক্স এর যে ইন্ডাস্ট্রি, এগুলাকে কিন্তু অলরেডি এখন এ ধরনের দেশগুলোতে ডাম্প করার প্ল্যান করতেছে এবং করছেও অলরেডি। যেমন আপনি এখন প্রচুর ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট পাবেন ভিয়েতনামে। তো বাংলাদেশে এই জিনিসটা কিভাবে আনা যায়, যেমন বিদেশে গেলেও আমরা একটা জামা ভালো ব্র্যান্ডের দোকান থেকে কেনার পরে দেখি যে সেটার মধ্যে লেখা মেড ইন বাংলাদেশ। এরকম দিন কবে আসবে যেই দিন বিদেশেও আমরা একটা যে কোনো ইলেকট্রনিক গেজেট কেনার পরে আমরা দেখবো যে ওটার পিছনে লেখা আছে মেড ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশ থেকে এটা প্রডিউস হয়েছে। তো ওই সম্ভাবনা কিন্তু আমাদের দেশে আছে। এবং আরেকটা জিনিস অবাক করার মতো, যে যেসব মেশিনারিজ আগে চায়না ম্যানুফ্যাকচার করতো, সে একটা জুতার কারখানার মেশিন বা মেলামাইনের কারখানার মেশিন, যেই টায়ার্স গুলির মধ্যে প্লাস্টিক দিয়ে গলায় তারা তৈরি করে, বা এই ব্যাপারগুলা কিন্তু আগে আমরা পুরাপুরি ভাবে চায়নার উপরে বা বাইরের অন্যান্য দেশের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। তো এই যে লাইট ইঞ্জিনিয়ারিং থেকে আস্তে আস্তে তারা হেভি ইঞ্জিনিয়ারিং এর দিকে ট্রান্সফর্ম হচ্ছে আমাদের দেশে। কারণ অলরেডি বাল্ব টাল্ব থেকে শুরু করে বাল্ব ফ্যান, এগুলো কিন্তু আমাদের দেশে প্রচুর বানায়। কিন্তু আস্তে আস্তে কিভাবে আমরা হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাকশনের দিকে যাইতে পারি। যেমন অলরেডি বাংলাদেশে বাইক উৎপাদন করা হালকা হালকা শুরু হয়েছে হয়তো। তারপরে হচ্ছে যে গাড়ি উৎপাদন করার জন্য কিন্তু অলরেডি অনেক কোম্পানি ইনিশিয়েটিভ নিছে। অলরেডি অনেক কোম্পানি ইলেকট্রিক্যাল ভেহিকেল পর্যন্ত তারা লঞ্চ করার কথা চিন্তা ভাবনা করতেছে, বা অলরেডি কয়েকজন মনে হয় লঞ্চ করেও ফেলছে। তো এইভাবে কিভাবে আসলে হেভি ইন্ডাস্ট্রি এই দেশে গ্রো করা যায়, এটাও কিন্তু ইনভেস্টমেন্ট বাইরে থেকে আনতে হবে। এবং আমাদের নিজেদের যেই অলরেডি যারা আহ বাংলার চায়না খ্যাত জিঞ্জিরায় যে অলরেডি যে রেভলিউশন শুরু হয়ে গেছে, সেই রেভলিউশনকে কিন্তু দেশের অন্যান্য জায়গাও ছড়াই দিতে হবে। এবং এইসব যারা বানাচ্ছে ছোট ছোট মেশিনারিজ এর কারখানা, বা এরা কিন্তু তাদের খুবই ছোট পরিসরে তাদের স্বল্প অভিজ্ঞতা দিয়ে হয়তো করতেছে, বাট তারা আরেকটু পরিচর্যা পেলে, আরেকটু ভালো ম্যানেজমেন্ট পেলে, আরেকটু ভালো ফাইনান্সিয়াল হেল্প পেলে
কিভাবে আসলে এই ব্যাপারগুলাকে আরো বেশি বুমিং করতে পারে, আরো বেশি বড় স্কেলে তারা প্রোডাকশন করতে পারে, এই ব্যাপারগুলাতেও কিন্তু তাদেরকে সাহায্য করতে হবে এবং তাদেরকে ওইরকম ঋণ যেন দেওয়া যায় সেই জন্য সেরকম ব্যাংকিং পলিসি, ঋণের পলিসি তাদেরকে দিতে হবে। তো এইভাবে আমার মনে হয় যে এই সেক্টরটাতে ইমপ্রুভ করা দরকার। আর বিদ্যুৎ খাতে অলরেডি আমরা জানি যে আহ, আমাদের দেশের কিছু বিদ্যুতের কোম্পানির হাতে পুরা বিজনেস চলে গেছে। তো এই জায়গাটাতে আরেকটু কিভাবে ডাইভার্সিফাই করা যায় সেই দিকে আসলে চিন্তা করার আমার মনে হয় যে দরকার আছে। তো এই আর কি মোটামুটি আমার যেটা ছিল। আর অবশ্যই এটা অবশ্যই যেটা মাথায় রাখতে হবে দিন শেষে, যে বিপ্লবের পর প্রতি বিপ্লব আসবেই এবং সেটার জন্য প্রস্তুত থাকতে হবে এবং নিজেরা ভুল করার আগে নিজেদের ভুলের কারণে যেন সেরকম সিচুয়েশন ক্রিয়েট না হয়। খুব চিন্তা করে খুব পেশেন্সলি এখন ডিসিশন নিতে হবে, কারণ এখন আপনারা ক্ষমতায় আছেন। এখন সফলতার দায় যেমন সফলতার ক্রেডিট যেমন আপনারা পাবেন, ব্যর্থতার দায়ও কোনো খাতে হইলে সেটাও কিন্তু আপনাদের নিতে হবে। সেই সব বিচার বিবেচনা করে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। ওকে গাইস, আই থিংক ওকে আমার জন্য গাইস, আজকে দেখা হবে। বিজয় ইনশাল্লাহ। বিজয় ইনশাল্লাহ নিশ্চিত। সামনে আমরা এবং পডকাস্ট একটা বিভিন্ন টপিকে করব, যেহেতু এখন দেশে অন্যরকম অবস্থা। আমাদেরই সরকার, আমাদেরই বলতে হবে সরকারকে, এই আর কি। ধন্যবাদ সেটা সবাইকে। আর কন্টিনিউয়াসলি এখন দর্শকদেরও দেখা আমি চালিয়ে যেতে অনুরোধ হবে। করব যে আপনারা আপনাদের আইডিয়া আমাদের কমেন্টে শেয়ার করবেন এবং আমাদেরকে আহ আমাদের জ্ঞান ভান্ডারও আপনাদের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন। আমরা আপনাদেরও আইডিয়া শুনতে চাই, আপনাদেরও বক্তব্য, আপনাদের কথাও শুনতে চাই এবং সেইটা আমাদের চ্যানেলে আমরা বলতে চাই, আপনাদের কথাই আমরা বলতে চাই। তো ধন্যবাদ ইনশাল্লাহ। সবাইকে আজকে আমাদের। স্বাধীনতার দিনে লাইক শেয়ার চাবো না, শুধু কমেন্ট করেন আপনাদের আইডিয়া। তো ধন্যবাদ ঠিক সবাইকে। আছে, ইনশাল্লাহ ধন্যবাদ। আবার দেখা হবে। আবার আল্লাহ দেখা হবে হাফেজ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আদিওস, আসসালামু আলাইকুম।